হ্যালো, সবাই কেমন আছো? শুভ জামাই ষষ্ঠী। হ্যাঁ, জানি জামাই ষষ্ঠী চলে গেল। আমার ভিডিওটা আপলোড করতে লেট হচ্ছে। তার কারণ হচ্ছে অফিস ছিল। হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিন আমার ছুটি ছিল, আমি নিয়েছিলাম ছুটি, কারণ মা একা রান্নাবান্না এত কিছু সামলাতে পারবে না। কারণ দেখো, আমি প্রথমেই ম্যারিনেট করে নিয়েছি, কারণ ভেটকি মাছের ফ্রাই হয়েছিল। তো তার সাথে মা এখানে পোলাওটা করছিল, যেহেতু পোলাওটা ভেজে হচ্ছিল নিরামিষে। আর ফ্রাইটা দেখো, আমি আর ডিম ছিল না, তাই ডিমটাকে ম্যানেজ করেছিলাম। তো মোটামুটি ধনে পাতা, তার সাথে কাঁচা লঙ্কা বেটে একটা পেস্ট বানিয়ে, তার সাথে একটু বেসন দিয়ে আর ব্রেড ক্রাম্প, ওই প্র্যাঙ্ক করে ওই ব্রেড ক্রাম্পটা খুব ভালো, ওটা দিয়ে এরকম গড়ে নিয়েছিলাম। তার আগে লেবুর রস আর নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ নুন। তো দিয়ে এইটাকে তেল গরম করে প্রথমে ফ্রাই করে রাখলাম, কারণ ফ্রাইটা আগে করে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ফ্রাইটা বেশ ছাঁকা তেলে একটুখানি হয়ে যাবে, তারপরে বাকি মাছ টাছ রান্না হবে। কারণ আমাদের মেনুতে অনেক কিছুই ছিল, যেমন ভেটকি মাছের ফ্রাই, তার সাথে চিংড়ি মাছের একটা আইটেম ছিল যেটাকে আমরা ক্রিমি শ্রিম্প নাম দিয়েছি, বিকজ অনেক বড় বড় যে লবস্টার ছিল সেরকম না, একটু ছোট বাচ্চা, তো সেই জন্য এটাকে শ্রিম্প বলাই ভালো। আর চিংড়ি মাছের আইটেমটা আমি আর মা মিলে ইনভেন্ট করেছি, দুজনে মিলে। তো সব বলে দেবো আমি। আর এছাড়াও যদি কেউ আলাদা করে কিছু জানতে চাও, অবশ্যই আমার কমেন্ট সেকশানে তোমাদের ফিডব্যাক জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করবো শেয়ার করতে। তো মাছগুলো বেশ, আর আমি 3 পিসই করেছিলাম, বেশি করিনি, বিকজ আমি, ভাই আর আমার বর, 3 জনের জন্য। আমার মা তো ভেজিটেরিয়ান, মা কিছু খান না, এমনিতেও ওই দিন ষষ্ঠীর উপোস ছিল মায়ের। তো এখানে মা পোলাওটা করতে থাকছিল। পোলাওটার মধ্যে যেরকম নর্মালি বাসন্তী পোলাও হয়, মা ওভাবেই করেছে। মা খুব ভালো পোলাও করতে পারে, মা সব রান্নাই ভালো পারে। তো পোলাওটা অনেক দিন পর হলো, কাজু কিশমিশ দিয়ে, তার সাথে একটুখানি, আমার যেহেতু আমি কেক বানাই, তোমরা সবাই হয়তো জানো, তো কেকের কালারটা ইউজ করেছি, জেল কালারটা। এই যে কাজু কিশমিশগুলো মা ভেঙে ভেঙে দিচ্ছেন বিটুইন। আর তার সাথে আমরা জল অল্প ইউজ করেছি, দুধটা ইউজ করেছি। তো সবাই তোমরা জানো যে পোলাওতে একটু দুধ ঘি দিলে তার টেস্টই আলাদা হয়। আর এছাড়া ফোড়ন হিসেবে তো গোটা তেজপাতা ছিলই। আর যেরকম নর্মাল চিনি দেওয়া হয়, সেরকম চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করেই পোলাওটা মা বানিয়েছিল। তো এটা আমাদের রাইস কুকার, তো রাইস কুকারে নর্মালি ভাত যেমন হয় সেরকমই মা পোলাও বানাক, বা যদি ভেজিটেবল মানে নিরামিষের মধ্যে ফ্রায়েড রাইস হয়, বা ধরো নর্মালি পায়েস রান্না, সবই আমরা রাইস কুকারেই করি, বেশ ভালো হয়, কোনো অসুবিধা হয় না। তো এভাবেই করা হয়। নর্মালি এই যে ছাঁকনিটা রাখা আছে দেখছো, ওটা দিয়ে ভাত হয়, যে যখন ভাতের বদলে পোলাও, মানে যে ক্ষেত্রে আমরা জলটা অ্যাবজর্ব করবো না, তো অল্প জলে রান্না করব, মানে ছেঁকে বের হওয়ানোর কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে আমরা কি করি, ছাঁকনিটাকে বাদ দিয়ে পায়েস বা পোলাওয়ের সময় এভাবে করা হয়। আর এই ঘিটা খুব ভালো, এটা একটা ঘরে পাতা ঘিয়ের মতো, তোমরা ডিটেলসে আমি দিয়ে দেবো, এটা পাইকপাড়া থেকে আনা। আর এদিকে আমি তো, মা ওটা দিয়ে করছিল পোলাওটা, তো একটু সময় লাগবে। আর এদিকে আমি তো ফ্রাইটা বানাচ্ছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু ভেজ মানে ভেজ ননভেজ আমিষ নিরামিষ খুব মানা হয়, তাই জন্য আমি এখানে কোনো স্ট্যান্ড বসাতে পারি না। যদিও আমি ভিডিও শুরু করেছি এই রিসেন্টলি, তাও রোজ কন্টিনিউ করতে পারি না। তার মধ্যে ভেজ ননভেজের ব্যাপার আছে, আমাদের খুব মানা হয়, যেহেতু বাড়িতে গোপাল আছে, লোকনাথ বাবা আছে, শীতলা মুখারনাথ, এবং আমাদের ঠাকুর দেবতার পুজো হয় এবং ভোগ রান্না হয়, সেজন্য ভেজ ননভেজটা পুরোপুরি আলাদা, ছোঁয়াছানিটাও আমাদের মানা হয়। তো সেই জন্য আমি কোনো ফোনের স্ট্যান্ড ইউজ করতে পারিনি। তো একটুখানি মানিয়ে গুছিয়ে নেবে তোমরা, বা প্রবলেম আগামী দিন থেকে চেষ্টা করবো যতটা ম্যানেজ করে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমি এক হাতে ধরে, বাঁ হাতে ধরে ভিডিওটা করেছি, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়েছে, কারণ কি আমার কেউ ক্যামেরাটা মানে ফোন ক্যামেরাটা ধরারও নেই, আর আমি বাঁ হাতটা ঠেকাতে পারবো না, এক হাতে ডান হাতে এটা করছিলাম। আর মা তো এখানে ভেজ এরকম করে, মানে পোলাওটার মধ্যে প্রথমে কাজু দিয়ে দিয়েছে, যখন কিছুটা একটুখানি হালকা সেদ্ধ হয়ে হয়ে আসছিল, তার সাথে কিশমিশটা দিচ্ছে, কারণ কিশমিশ কাজুটা একটু পরেই দেওয়া হয় যাতে একটু মুখে লাগে। আর সব থেকে বড় কথা, কিশমিশ যদি প্রথমে দেওয়া হয় আর গোটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিশমিশটা আঙুরের মতো ফুলে যায়, যেটা আমাদের ভালো লাগে না।
তো সেই জন্য আমরা কেটে দিই, আর একটু চালটা সেদ্ধ হয়ে এলে তারপরেই দেওয়া হয়। তোমরা জানিও তোমরা কিভাবে করো। আর এই দিকে তো পোলাওটা হচ্ছিল, মা খুব আস্তে আস্তে সুন্দর সুন্দর করে কেটে করছিল। আর এদিকে আমি পেঁয়াজটা সকালে উঠেই আগে প্রথমে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, আর মাটনটা ম্যারিনেট করে গেছিলাম। তোমাদের মাটন কোরমা করেছিল মা, তো ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেগুলো বলবো আস্তে আস্তে পরে। তো দেখো দুটো ফ্রাই কথা বলতে বলতে অলরেডি আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি আরেকটা যেটা ছিল সেই ফ্রাইটাও ভাজতে দিয়ে দিলাম। এদিকে মায়েরটাও একটুখানি কভার করার চেষ্টা করছিলাম। মা খুব খুশি হয়ে রান্না করছিল। আর মাই প্রথম মাকে আজকে আমি বললাম, মা বললো ভিডিও কেন করছিস? আমি তখন মাকে বললাম যে এরকম আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমার জন্মদিনের দিন। মা শুনে খুব খুশি হলো এবং বললো বাহ, এটা তো অনেকেই করে। এবং মা দেখলাম নিজে অতটা ফোন নিয়ে ঘাঁটতে পছন্দ করে না, তাই হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুই করতে পারে না। মাঝে মাঝে যদি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে রাখি তাহলে একটু শুধু দেখতে পারে, কিন্তু মাকে শিখিয়েছি অনেকবার, মায়ের ইন্টারেস্ট আসে না। কিন্তু মা যেহেতু টিভি দেখে, মায়ের নলেজ কিন্তু খুব বেশি। মা আমাকে হঠাৎ করে বলল, হ্যাঁ 1 লাখ সাবস্ক্রিপশান হলে তো একটা সিলভার বাটন না কি একটা বাটন পাওয়া যায় না? মানে আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এবার ভীষণ ভালো লাগলো যে মা এসব নিজে পারুক না পারুক। আর আমার মায়ের যে কোনো বিষয়ে ইন্টারেস্ট খুবই বেশি। মা এইসব ব্যাপারে খুব আগ্রহ দেখায় এবং আমাকেও অনেকবার বলেছে এখানে পার্টিসিপেট কর, ওখানে কর। আগে খুব উৎসাহ দিত বিভিন্ন কোথাও হ্যাঁ কম্পিটিশানে যাওয়ার জন্য। তো যাই হোক, মানে সেটা অন্য কোনো সময় বলবো। তো মোটামুটি মা আমাকে বললো তাই ভালো কর কর, এরকম সাবস্ক্রাইবার হবে, এরকম অনেক গিফট পাওয়া যায় এই সেই। আর একটা কথা আমাকে বললো, দেখো তোমরা হয়তো কেউ জানো না বা এটা জানার বিষয়ও নয়, কারণ কি যে জমানার কথা বলছি সে জমানায় আমাদের বাড়িতে মোবাইল ফোনই ছিল না। তো আমার মা বাবি মিলে একটা সময় হোম ডেলিভারি শুরু করেছিল। তো আমাদের নিতাস কিচেন বলে অ্যাকচুয়ালি একটা হোম ডেলিভারি ছিল। তো মা হঠাৎ করে যাই না এই ভিডিওটা করছিলাম বলেই কিনা খুব হঠাৎ করে খুশি হয়ে বললো যে কেউ যদি পোলাও মাটন অর্ডার করতে চায় নিস তো। কারণ কি আর একটা কথা তোমাদের বলি, আমরা যে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটেও সবাই যেহেতু মায়ের হাতে নিরামিষ রান্না খেয়েছে আমাদের বাড়িতে গোপাল পুজোর সময়, তো সবাই খুব এনকারেজ করে মাকে। সবাই বলে যে হ্যাঁ আপনি এরকম করুন, অর্ডার নিন। তো মা মোটামুটি মানে লজ্জা পায় বা কে হেল্প করবে এইসব ভেবে কোনো দিন রাজি হয়নি। তো এবারে আমাকে নিজেই বললো যে মাটন আর পোলাও বলিস তো, কেউ যদি অর্ডার দেয় আমি বানিয়ে দেবো। তো যাই হোক, দ্যাট ইজ আ পার্ট। তোমরা যদি কেউ কখনও এরকম ছোটোখাটো বা বড়ো অর্ডার দিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার আমি মাছগুলোকে ফ্রাইগুলো তো হয়ে গেছে, ফ্রাইগুলোকে আমি তুলে রাখলাম। তুলে রাখার জন্য একটা বাটির মধ্যে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে তেলটা পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং আমি এটা তো এখনই খাওয়া হবে না, পরে খাওয়া হবে। এটা আমি করেছি সকাল সকাল সব রান্নার আগে। তো মোটামুটি বুঝতেই পারছো বেলা হবে খেতে, সেই জন্য যাতে ঘাম না হয়ে যায় সেই জন্য কিন্তু বাটার পেপারটা খুব হেল্পফুল। টিস্যু দিলে নর্মালি কি হয়, টিস্যুর মধ্যে জলটা লেগে অনেক সময় অনেকক্ষণ না লেগে থাকলে ওই ভাপটা দিয়ে কি হয় না, ওইটা কিন্তু আটকে যায় পেপারগুলো। তো এরকম যদি বাটার পেপার ইউজ করা হয় সেটা কখনোই আটকায় না এবং তেলটাও উল্টে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো আমি সেই কাজটাই করেছি। আর ওদিকে পোলাওটাও আস্তে 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 ফুটে ফুটে হয়ে গেছিলো। তো আমরা বন্ধ করে অনেকটা স্ট্যান্ড বাই রেখেছিলাম যাতে একটু ঝরঝরেটা হয়ে যায়, কারণ পোলাও যেমন খুব বেশি ঝরঝরেও আমরা পছন্দ করি না, হ্যাঁ মানে অতটাও ঝরঝরে ভাল লাগে না, একটু মাখো মাখো পোলাও ভাল লাগে। ঠিক তেমনই একদম যদি মাখা মাখা হয়ে যায় আলু ভাতে মার্কা সেটাও ভাল লাগে না। তো সেই জন্য মা কী করলো একটু পরেই ওটাকে থালার মধ্যে ছড়িয়ে রেখেছিল যাতে একটু নর্মাল হয়ে যায়, কারণ কি মা দুধ দিয়ে করেছে, যথেষ্ট মাখো মাখো হয়েছে। তো ওটা একটু হাওয়াতে স্ট্যান্ড বাই রাখার জন্য, কারণ কি যাতে একটু ঝরঝরে হয়ে যায়। এর মধ্যে এই লাস্ট ফ্রাইটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। আর সবথেকে বড়ো কথা, আমি ভীষণ কম আঁচে রান্নাগুলো করছিলাম। মাই বলছিল যে কম আঁচে কর, তাহলে তেলটাও কম লাগবে আর খুব ভালোভাবে ওয়েল কুকড হবে। তো যেহেতু মাছগুলো পুরটাকে দেখো, মাছগুলো অ্যাকচুয়ালি খুব হেভি হেভি ছিল, তারপর আমি কিন্তু খুব বেশি লেয়ার কিছু দিইনি, জাস্ট ধনে পাতা, হ্যাঁ একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, বলতে ভুলে গেছি, ধনে পাতা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা, সেটার মিক্সচারটাকে পুরো গায়ে মাখিয়ে নিয়ে তার ওপর কিন্তু আমি হালকা বেসনের কোটিং আর
হ্যাঁ, যেহেতু ডিম ছিল না তাই বেসনটা দিয়েছিলাম, আর তার সাথে ব্রেড ক্রাম্ব দিয়ে করে নিয়েছিলাম। দেখো দেখতে ঠিক এরকম হয়েছিল, খেতে তো খুবই ভালো হয়েছিল। তো মোটামুটি আমার লাস্ট ফ্রাইটাও এদিক ওদিক করে 4 ফিট উল্টেই বলতে পারো আমার ভাজা হয়ে গেল। এই ভিডিওটা হয়তো একটু বড় হবে, তার কারণ হচ্ছে অনেকগুলো রান্না, আর আমি আস্তে আস্তে টুকটুক করে ভিডিওগুলো করেছি। তো তোমরা যদি বোর হও তাহলে বলবে, আগামী দিনে আমার ভিডিওর লেন্থ আমি ছোট করে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি এই তো গেল ফ্রাই পর্ব। তো এর মধ্যে দেখতে পাচ্ছ সাইডে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, যে পেঁয়াজটা বেটে রেখেছি সেই পেঁয়াজটা বেটে রেখেছিলাম মেনলি যেহেতু কোরমা হবে, মাটন কোরমা। তো কোরমার গ্রেভিটার জন্য বেরেস্তার জন্য পেঁয়াজ কিছুটা কাটা হয়েছে, সেইটা বেরেস্তা করে রাখবো। আদারওয়াইজ এই বাটাটা দিয়ে মাছটা করলেও খুব ভালো হয়, চিংড়ি মাছটা, তো সেটাই করবো। এই দেখো মাংসটা আমি আগের দিন ম্যারিনেট করলে ভালো হতো, কিন্তু ভাই পরের দিন এনেছে তাই পরের দিন ম্যারিনেট করা হয়েছে। তো ম্যারিনেশনের জন্য নর্মালি আমরা মিট মশলা, তার সাথে জায়ফল গুঁড়ো, জৈত্রী গুঁড়ো, তার সাথে হলুদ, নুন, লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে একটু তেল, সর্ষের তেল আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, এবার এটা যদি ওভারনাইট রাখো তাহলে আরও ভালো কুকড হবে। তো আমাদেরও খুবই ভালো কুকড হয়েছে, আর আমরা সবসময় আমরা কখনও প্রেশার কুকারে মাংস রান্না করি না, কড়াইতেই করি। এর মধ্যেখানে আমার ছেলেদের খিদে পেয়ে গেছিলো, বিকজ অলরেডি তখন 1টা বাজে। আর এইখানে মা দিচ্ছিল তার জামাইকে ফল মিষ্টি, আর আমি আমার ছেলেদের জন্য, ওরা চিকেন ভাতু খায়, তো সেইটা আমি মোটামুটি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। কারণ কি ওরা টাইম মতো খায়, তারপরে ওদের ওষুধ থাকে, আর ওরা যেহেতু ওদের একটা টাইম বাঁধা, আমরা নর্মালি দেরি করাইও না, প্লাস ওরাও থাকতে পারে না টাইম মতো, না খেয়ে দিলে ওরা ডাকে। তো মোটামুটি দেখো মা তার জামাইকে মোটামুটি ফল মিষ্টি দিয়েছে। এই যে জামাই অফিসের কাজ করছে, ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল, ছুটি নেয়নি। তো মোটামুটি অফিসের কাজ করতে করতেই ফলগুলো খাচ্ছিল, আর আমার ছেলেদের ততক্ষণে খাওয়া হয়ে গেছে, আমার 2 পুত্র। তো এই যে 2 পুত্র ঘুরঘুর ঘুরঘুর করছে এই যে ফল খাওয়ার জন্য, কিন্তু ওদের দেওয়া যাবে না, ওরা ভাত টাত খেয়েছে। আর এই যে মা, আবার আমরা চলে গেলাম রান্নাঘরে। তো এই ঘিটার কথাই বলছিলাম যেটা তোমরা দেখলে। এবার এই ঘিটা একটুখানি আমরা দেব কড়াইয়ের মধ্যে, আর একটুখানি দেব পোলাওতেও। তো তার আগে এখানে কড়াইতে দিয়ে দিই, কারণ এবার মাংস রান্না হবে। কারণ মাটনটা এমন একটা জিনিস, মাটনটা রান্না হতে সবচেয়ে সময় লাগে। আমি দেখাবো, আমার মা 500 আর 800-র বেশিতে রান্নাই করেনি। ইন্ডাকশানে 500-800 মানে বুঝতে পারছো যথেষ্ট কম। আর 500-800-তে করার, এখানে দেখো পোলাওটা রেডি হয়ে গেছে। 500-800-তে করার মাটন একটাই রিজন, সেটা হচ্ছে ওয়েল কুকড হবে, যাতে হাড়গুলো পর্যন্ত চিবিয়ে খাওয়া যায়, এবং জিনিসটা খুব সুস্বাদু হবে। কারণ কি এই যে ম্যারিনেট করা, যেটা বলছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম, আর তার কারণটাই হচ্ছে যে যদি আমরা এটা প্রেশার কুকারে করি তাহলে তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমাদের কেন না টেস্টটা অতটা ভালো লাগে না। তো চলো, এখানে ঘিটা বেরেস্তা করার জন্য আগেই দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা ওই তেল ঘিয়ের মধ্যে পেঁয়াজটা দিয়েছি, তার কারণ একটা ভালো গন্ধ ছাড়বে যখন এটা মাংস রান্না হয়ে যাওয়ার পর ওপর থেকে ছড়িয়ে সার্ভ করা হবে। তো সেই কথাটা ভেবেই কিন্তু আগে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে, মানে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি, জুলিয়ানভাবে কেটে রেখেছি, তো সেই পেঁয়াজটাই প্রথমে আমরা ভেজে নেব। তো মোটামুটি আমি এখানে 1 কেজি মতো পেঁয়াজ কেটেছিলাম, তার কারণ প্রায় 400 থেকে 450 গ্রাম, 400 গ্রামই বলতে পারো, সেটা এখানে বেরেস্তা হিসেবে করে রেখেছি, আর বাকিটা বেটেছি। বাটার সময় তার মধ্যে একটু আদাও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মাছের কালিয়া বলো, কারণ কি কালিয়া নয়, যেটা আমি বললাম ক্রিমি শ্রিম্প, এই যে বাটাটা দেখো, তো ওটার মধ্যে চিংড়ি মাছের আইটেমটা প্লাস এই যেটা আমি ফ্রাই বানিয়েছিলাম, ফ্রাইয়ের যে বললাম একটু পেঁয়াজ বাটা দিয়েছি সেটা বলো, আর মাটনটা বলো, তো সব কিছুতেই গ্রেভিটা এই পেস্টটা দিয়েই হবে। তো সেই জন্য একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে। অ্যাকচুয়ালি ওটা আমার একটা চপার প্রসেসর টাইপের, সেটা আমি এর আগেও একদিন দেখিয়েছি যে এইটা, তোমাদের কারো দরকার হলে বলে আমি আবার দেখিয়ে দেবো। এটা এত ভালো প্রসেসরটা, এর মধ্যে কিন্তু
মাংস থেকে, মাছ থেকে, যে কোনো ধরনের মোটা সবজি সব কিছু এখানে গ্রেট করা যায়। হাড় গ্রেট হয় না, হাড় বাদ দিয়ে সব কিন্তু ভালো গ্রেট হয়ে যাবে। তো দেখো পোলাওটাও মোটামুটি রেডি হয়ে গেছে এদিকে, আর দেখতেও খুবই সুন্দর হয়েছিল। তার সাথে এখানে বেরেস্তাটা করে নিচ্ছি আমরা। তো বেরেস্তাটা করার পরেই পেঁয়াজটা তুলে নিয়ে তার মধ্যে আর একটু কিছুটা সামান্য সর্ষের তেল দিয়ে, বেশি দেবো না কারণ অলরেডি মাটনের মধ্যে সর্ষের তেল ছিল, তো দিয়ে মোটামুটি আমরা কিন্তু বানিয়ে ফেলবো, মানে মাটনটা রান্না করা শুরু করবো। দেখো বেরেস্তাটা পুরো রেডি। আচ্ছা, এখানে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য আমি অলরেডি তেজপাতা রেখেছি, তেজপাতা, তার সাথে গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর এখানে কড়াইয়ের মধ্যে আগে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে একটু রং আসে। এটা মাই রান্নাটা করেছে মাটনটা। দেখো একদম কমেই রান্না হচ্ছে, 1300 প্রথমে দেওয়া হলো। তার মধ্যে যতটা পেঁয়াজ বাটা রেখেছিলাম মাটনে দেওয়ার জন্য সেটা পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটা ব্রাউন করে নেওয়ার পালা। চিনিটা দেওয়ার কারণ এটাই যে একটু লাল লাল হয়ে যাবে, কারণ কি চিনি যে শুধু স্বাদ ভিন্ন করে রান্নার তাই নয়, চিনি কিন্তু কালার আনে। এটা বড় বড় শেফেরাও বলেছেন এবং দিস ইজ অলরেডি প্রুভেন যে এই যে ঘটিদের একটা রান্নায় চিনি দেওয়া, তারা মিষ্টি খায়, এরকম একটা ভুল প্রবাদ আছে। অ্যাকচুয়ালি কিন্তু মিষ্টি খাওয়ার জন্যই তারা যে রান্নায় ঘটিরা দেয়, বিকজ আমরা ঘটি তা নয়, অ্যাকচুয়ালি রান্নায় কালার আনার জন্যও কিন্তু দেওয়া হয়। আচ্ছা চলো এবার চলে আসি মাটন, যে এখানে প্রায় 1.5 কেজি মতো মাটন আছে। তো মাটনটা যেটা ম্যারিনেট করে রাখা ছিল, তো এইটা ম্যারিনেট মোটামুটি আমাদের ঘন্টা 4 মতো ছিল, যেহেতু ভাই সকালবেলা এনেছিল, ওর অফিস ছিল আগের দিন রাতে, পারেনি। তো সেইটাই যদি তোমরা ওভারনাইট রাখো তাহলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বিকজ আমরা যখনই মাটন রান্না করি আমরা কিন্তু অলওয়েজ কড়াইতে করি। তো সেক্ষেত্রে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা থেকেই বলছি যে যত মাটন ওভারনাইট যত বেশি ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারবে, বিশেষ করে এইভাবে সমস্ত মশলা দিয়ে যদি ম্যারিনেট করে রাখো, এবং মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই আর সর্ষের তেল, তাহলে কিন্তু অবশ্যই মাটন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তোমরা কিভাবে করো জানিও। আর যারা ধরো প্রেশার কুকার ছাড়া মাটন রান্না করতে ভয় পাও, ভরসা পাও না, তারা আমার কথা শুনে ওভারনাইট মাটন ম্যারিনেট করে একটু দেখো এবং পরের দিন রান্না করে কড়াইতে দেখো এবং আমাকে অবশ্যই ফিডব্যাক শেয়ার করো। তো চলো, এই আমাদের গতানুগতিক প্রক্রিয়া, যতটা কাই মশলা বেঁচে আছে, আমরা তো কিছু ফেলি না বাঙালিরা, সবটা চেঁচে দিয়ে দিই, এবং এই চেঁচে দেওয়া মশলাটার মধ্যেও কিন্তু অনেক টেস্টের গুণাগুণ থাকে, যেহেতু মশলাগুলো পুরো নিচে অনেকক্ষণ ধরে লেগে থাকে। তো অলওয়েজ আমরা এটা করে থাকি, এটা সবাই করো আমি জানি, তো আমরাও ব্যতিক্রম না। তো দেখো মা খুব ধীরে ধীরে আস্তে আস্তে উল্টে রান্নাটা করছিল, আর দেখো হাজারে কিন্তু মা কমিয়ে দিয়েছে। তো মোটামুটি আমাদের বললাম যেরকম 500-800 হাজারই রান্না হয়েছে। তো মাটনটা রান্না হতে বেশ সময় লেগেছে, কারণ কি 1 নম্বর একটা কমিয়ে দেওয়া হয়েছে, আর 2 নম্বর ওভারনাইট ম্যারিনেট হয়নি। বাট টেস্টে তো ফাটানো হয়েছিল, মানে অসাধারণ টেস্ট হয়েছিল। আর মায়ের হাতের মাটন অনেক দিন পর খেলাম, এরকম মাটন কোরমা। কারণ কি মাটন আমাদের হয়ও না, আমরা পছন্দ করি না দুটো কারণে। 1 নম্বর যে আমরা যতটা পারি মাটনটা অ্যাভয়েড করি, চিকেনও খুব কম খাই, উইকে 1 দিন। আর এর মধ্যে আমরা একটু গরম জল দিয়ে এইটা তোমার জলটা একটু কষা মশলার মধ্যে একটু যাতে ধরে না যায় তাতেও দেবো, আর এই বাটির গায়ে যেহেতু এটা ম্যারিনেট করেছিলাম সেটাতে যাতে মশলাটা ভালো করে ধুয়ে নেওয়া যায় তার জন্য একটুখানি গরম জল আলাদা করে নিয়েছিলাম গ্যাসে। তো সেটা দিয়ে আমরা মোটের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, যেটা বলেছিলাম যে মাটনটা একে তো রেড মিট, সেটার জন্য অ্যাভয়েড করি, প্লাস আমরা অ্যাভয়েডই করি মাটন খাওয়া, কিন্তু এই স্পেশাল দিনগুলোতে একটু ইচ্ছা করে, বা আমার ভাই যেহেতু পছন্দ করে তো সেই জন্য একটু হয়। আর যাই হোক, চলে আসি, কারণ ফুড চেন এমন একটা জিনিস, তার সাথে অন্য কিছুকে গুলিয়ে ফেললে হবে না, বাট স্টিল আমরা চেষ্টা করি যে যতটা অ্যাভয়েড করা যায় অ্যানিম্যাল মেড। তো আমরা চিকেনটাও উইকে 1 দিনই খাই। তো দেখা যাক, ইন ফিউচার ইচ্ছা আছে আস্তে আস্তে ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার, বিশেষ করে আমার ভাইয়ের। তো চলো, সেটা একটা অন্য টপিক।
তো চলো মাটনটা দেখো, এই জলটা যাতে ধরে না যায়, একটু কষানোর মধ্যে মধ্যে একটু করে জল তো দিতেই হয়। তো মাও এরকম একটু জলটা দিয়ে দিল, তার সাথে মশলাটাও চলে গেল, আর এবার কষা হবে। তো ততক্ষণ আমরা ঢাকা দিয়ে দিয়ে কষছি। আমি ভিডিওটা এই জন্যই বললাম এত বড় হবে, বিকজ আমি পুরো রান্নার প্রসেসটা দেখিয়েছি, যে যতক্ষণ না কিন্তু তেল বেরোয় ততক্ষণ আমরা কিন্তু সেদ্ধর জন্য জল দিইনি বা দেবো না। এর মধ্যে মা একটুখানি বললো যে রঙটা আর একটু যাতে লালচে আসে তার জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিতে, যদিও কাশ্মীরি মির্চ অল্প করে দেওয়া ছিল, তাও আমরা আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছিলাম কালারটা আসার জন্য। এবং তার সাথে সসটাও খুব ইম্পর্টেন্ট জিনিস কালার আনার জন্য এবং টেস্ট আনার জন্য। তো আমরা একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি, সয়া সসটা দিয়ে দিচ্ছি, এবং সয়া সসের পরে আমরা টমেটো সসও দেবো টেস্টের জন্য। দেখো টকের জন্য কিন্তু অলরেডি টক দই দিয়ে মাংস ম্যারিনেটেড ছিল, বাট টমেটো সসটা দিলে কিন্তু টেস্টটা ডাবল হয়ে যায়। তো সেই জন্য আমরা সয়া সসের পর কিন্তু টমেটো সসও দিয়ে দিয়েছি। তো এই যে চলে এসেছে টমেটো সস, এটা ভিভার টমেটো সস। তোমরা যারা ভিভার টমেটো সস কখনো খাওনি, শুধু কিষানেরই খাও, আমি বলবো অনেক দাম কম কিষানের থেকে, একবার ইউজ করে দেখো ভিভা। এটা ফ্লিপকার্ট গ্রোসারি থেকে আমরা নিই, তোমরা হয়তো দোকানেও পেয়ে যাবে। ভীষণ ভালো এর টেস্টটা, এত ভালো খেতে। টমেটো কেচাপের পর আমরা দিয়ে দিয়েছিলাম চিলি সস। চিলি সসটা বলি, এটা আমার পিসির বানানো, মানে আমার এক জাতুতো পিসির বানানো। তো তিনি কিন্তু নিজে সস বানান। তো তোমরা যদি কেউ সস অর্ডার করতে চাও, আমি তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি, আমার পিসির কন্ট্যাক্ট নাম্বার, উনি পাইকপাড়াতে থাকেন। তো ওনার থেকে তোমরা অর্ডার করতে পারো, উনি খুব ভালো বানান, আর একদম পিওরটা পাবে। আর দামও এমন কিছু বেশি নয়, মার্কেটের দামের থেকে কমেই পাবে। তো সেটা পার্ট আলাদা ব্যাপার। তো মোটামুটি আমরা ওনার থেকেই চিলি সসটা নিয়েছিলাম। তো দিয়ে মোটামুটি দেখো কষতে থাকছে মা। আর একটা, তোমরা জানি না, আমার ফোন ক্যামেরা খুব ভালো নয় বলে হয়তো তোমরা কালারটা দূর থেকে বোঝাতে পারবো না। মাঝে মাঝে আমি ট্রাই করেছি মোবাইল ক্যামেরাটাকে সামনে নিয়ে গিয়ে দেখানোর, যাতে কতটা তেল ছাড়ছে বা রঙটা অ্যাকচুয়ালি কীরকম, নর্মাল হলদেটে রঙ থেকে কিভাবে একটা রেডিশ রঙ আসছে রান্নায়, ধীরে ধীরে রান্না করতে করতে চাপা দিয়ে দিয়ে কম আছে, সেটা আমি কখনো কখনো দেখানোর চেষ্টা করেছি। বাট প্রবলেম ওইটাই যে আমার ফোন ক্যামেরা খুব ভালো নয় বলতে, আমার ফোন যথেষ্ট ভালো, কিন্তু আমার হাত থেকে ফোন পড়ে যায়, আমার বাচ্চারা ফোনের উপর উঠে পড়ে, এই করে আমার ক্যামেরার হাল খারাপ হয়ে গেছে। দেখো আমি যখন কাছে নিয়ে যাচ্ছি, এবার দেখতে পাবে এই যে এটা জলটা দেখছো, এটা কিন্তু আমরা আলাদা করে দিইনি, একটা তেল জল অলরেডি ছাড়ছে। তো দেখো এটা মানে মোটামুটি আমরা হাফ কুক হওয়ার পর কিন্তু জল মিশিয়েছি, কারণ যত কষা হবে, যত দেরিতে জল দেবে, তত ওটা কষে তেলটাকে বের করবে, ওই জন্য চাপা দিয়ে কম আঁচে অলওয়েজ করতে হয় কড়ায়। এটা আমার মায়ের থেকেই শেখা। এবং হাফ কুক হয়ে যাওয়ার পর মোটামুটি, আর আমার তো দেখো এবার কালারটা দেখো, অসাধারণ কালার আসছে। এবং এখানে কিন্তু পুরোটাই এই যে জলটা তোমরা দেখছো, এটা হচ্ছে পুরো গ্রেভি, তেলটা ও ছাড়ছে মাংস থেকে। ওই যে একমাত্র যে পাত্রে বাটিটার মধ্যে আমরা ম্যারিনেট করেছিলাম, সেই যে এক ফোঁটা জল দিয়েছিলাম, ওটা ধুয়ে ছাড়া কিন্তু কোনো জল দেওয়া হয়নি। এরপর আমরা মিশিয়ে দিচ্ছি নুন। ম্যারিনেশনেও নুন দেওয়া হয়েছিল, কিন্তু সেই নুনের পরিমাণটা কম দেওয়া হয়েছিল, কারণ এখানে তখন 1 চামচ নুন দিয়েছিলাম, এবার রান্নায় 2 চামচ নুন দিচ্ছি। তো এই 3 চামচ নুন 1.5 কেজি মাংসে একদম পারফেক্ট ছিল, বিকজ আমরা একটা মিট মশলা ইউজ করেছিলাম। তো সেই মিট মশলাতেও কিন্তু কিছুটা অল্প নুন ছিল। এবং তোমরা যারা জানো, তারা রান্না করো, জানো যে টক দই এবং সয়া সসের মধ্যেও কিন্তু অল্প অল্প কোয়ান্টিটি নুন থাকে। তো চলো দেখো মা কী সুন্দর কষে কষে রান্নাটা করছিল, আমি অবাক হয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো অ্যাকচুয়ালি মা রান্না করলে কখনো ভিডিও করা হয় না, যেমন বললাম যে মা ঠিক পছন্দ করে না, কিন্তু এবারে মা কোথা থেকে এই নলেজটা পেয়েছে। আমি ইউটিউব চ্যানেল খুলেছি এবং ভিডিওটা পোস্ট করব, মা কিন্তু খুব ইন্টারেস্টেড হয়েছে। তো আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখবে একটু লাইক করো, একটু শেয়ার করো, যদি ভালো লাগে একটু কমেন্টস করে উৎসাহ দিও, তাহলে আমি তো খুশি হবই। তার সাথে অবশ্যই, যেহেতু এই ভিডিওটা খুব স্পেশাল আমার কাছে, মা রান্না করছে, আমি ভিডিও করছি, তো আমি মাকেও শেয়ার করব, মায়েরও খুব ভালো লাগবে। দেখো কী গিফট পেলাম, কী টাকা রোজগার করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট, বিকজ আমার প্রফেশন তো এটা নয়। আমি প্রফেশনালি ইঞ্জিনিয়ার এবং আমি অলরেডি আইটিতে কাজ করি, কিন্তু
তোমাদের উৎসাহে কি হবে, আমার মাকে নিয়ে আমি আরও কিছু ভিডিও করতে পারবো, মা খুব উৎসাহিত হবে। তো এটা আমার হাম্বল রিকোয়েস্ট। এবার আপ টু ইউ, তোমাদের যদি ভালো লাগে, তোমার যদি মনে হয়, তাহলেই আমাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করে উৎসাহ দিতে ভুলো না। বা আরও কিছু জানতে চাও, বা তোমাদের কোনো মতবাদ বা কিছু যদি খারাপ লাগে, বা মনে করো যে এরকমের বদল এরম করলে ভালো হতো, অবশ্য সেই সাজেশনও দিতে পারো। তো দেখো, এবং মাংসের কালারটা কি সুন্দর এসেছে, মানে আমি জাস্ট নিজেই ফিদা হয়ে যাচ্ছিলাম। আর কি সুন্দর এটা ফুটছে। মানে মাংস যখন বাড়িতে রান্না হতো আগে বাবার সময়, তখন চিকেন বস্তুটা কী ছিল আমরা জানতাম না। রবিবার মানেই মাটনের ঝোল আর ভাত, আর মায়ের কাছে মাটনের রান্না মানেই, মানে মায়ের হাতে রান্না মানেই হচ্ছে অলওয়েজ কড়ায় রান্না। তখন ইন্ডাকশান ছিল না, তখন অবভিয়াসলি গ্যাস ওভেনে রান্না করা হতো। এবং একদম ছোটোবেলায় আমি দেখেছি তখন মা উনুনেও রান্না করতো, তখন আমি একদমই ছোটো, আমার একটু একটু মনে আছে। তারপরে এলো গ্যাস ওভেন, এখন তো ইন্ডাকশানের যুগ। আর আমাদের যেহেতু অলরেডি নিরামিষ আমিষ আলাদা, পাশাপাশি আলাদা সেগমেন্ট করা তোমরা দেখতেই পাও, তো সেক্ষেত্রে আর একটা ওভেন বসানো সম্ভব নয় বলেই আমরা ইন্ডাকশানে করি। তো দেখো, কষাটা কথা বলতে বলতে হয়ে গেছে। আর মা মোটামুটি আমার জন্য সবসময় এটা করে থাকে, মাটন কষা রান্না হলেই। তাই না, এই ভালোবাসা মায়ের পর আর কখনো পাবো কিনা, বা আমি যখন নিজে রান্না করে আমি তুলে রাখি না, কিন্তু মা যখনই কষা হয়, মানে সেই ছোট্টবেলার মতো আমাকে বলতে হয় না, মা 1 পিস 2 পিস আমাকে তুলে দেয়, এবং শুধু আমাকেই দেয় কষা খাওয়ার জন্য। তো এটা হয়তো সব মেয়েদেরই একটা মায়ের কাছ থেকে প্রাপ্য থাকে, বা ছেলে মেয়ে বোধ, আমি জানি না, কিন্তু আমার মা শুধু আমাকেই কষাটা দেয়। তো দেখতে পাচ্ছ কষার টেক্সচারটা, মশলাটা কিভাবে মাংসের গায়ে লেগেছে, আর তার সাথে কীরকম তেল বেরিয়েছে। তো এই দেখো, এই জলটা পুরোটা টেনেছে, যে জলটা ছিল, যেটা বের করেছিল মাংসটা, তেল ছেড়ে দিয়েছিল, সেই তেলটা কিন্তু আবার অ্যাবজর্ব করে রান্নাটা হচ্ছে। এই যে হাফ কুক হয়ে গেল, মোটামুটি কষা খেতে পারবো মানে বুঝতে পারছো হাফ কুকড। এরপরে আমরা দিয়েছিলাম গরম জল, হাফ সসপ্যান মতো, যাতে আমাদের একটু গ্রেভি থাকে, কারণ কি দুবেলা খাওয়ার ব্যাপার ছিল, এবং যাতে অনেকটা গ্রেভি থাকে। তো দেখো, জল দেওয়ার আগে কিন্তু এরকম সুন্দর অলরেডি একটা রং আর টেক্সচার এসে গেছে, এবং মাংসটা কিন্তু হাফ কুকড হয়েই গেছে। কারণ আমি যখন কষা খাচ্ছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে হালকা একটু ছিটতে হচ্ছিলো, বাট মাংসটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছিলো। আর হাড়গুলো ভালো করে যাতে সেদ্ধ হয় তার জন্য এরপর জল দেওয়া হয়েছে। বাট আমি জাস্ট কালারটা দেখে ফিদা হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। এই যে জলটা দেওয়া হলো, দেখতেই পারলে এই স্টিলের বাটিটায় 1 বাটির একটু কম জল দেওয়া হয়েছে। দেখো কড়াটায় দেখেই বুঝতে পারছো। তো 1.5 কেজি মাংসে মোটামুটি বলতে পারো 600 ml জলে কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। তার বেশি কিন্তু লাগেনি একটা মাটন রান্নায়, বিকজ সবসময় যে জল দিয়ে দিলেই রান্না তাড়াতাড়ি হয়ে যায় তার মানে নেই। এবং জল বেশি দিলে কি হয়, মশলাটা যদি না কষে তাড়াতাড়ি করে জল দিয়ে দেওয়া হয়, তাহলে আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে টেস্ট কিন্তু খুব ডিফার করে। তখন আমাদের মনে হয় যে কি কম হলো বা কি ভুল হলো। তো সমস্যা এটাই যে যত ধৈর্য ধরে কষে দেখা, এখন দেখতে পাচ্ছ যে 500-এ আছে। তো মোটামুটি মা ওই 500, 800, 1000-এর মধ্যেই রান্নাটা করেছে। 1000 প্রায় প্রথমে মাংসটা একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসটা দেওয়ার পর থেকেই কিন্তু 1000 থেকে কমে মা 800 আর 500তেই রান্নাটা করেছে। দেখো, দেখেই বুঝতে পারছো। আর আমাদের কিন্তু আমি পুরো রান্নাটা এই জন্য দেখালাম, বিকজ আমাদের কিন্তু একটু ফোটাও প্রেশার কুকার ইউজ করা হয় না, এবং মাংস কোনো রকম আগে সেদ্ধ করা বা ম্যারিনেট করা ছাড়া কিছুই করা হয় না, ভাজাভুজি কিছু করা হয় না। তো দেখো, এদিকে মা রান্নাটা করছিল, আর তার ফাঁকে আমি মোটামুটি কষা মাংসটা খেয়ে নিয়েছিলাম। অসাধারণ হয়েছিল। আমি একটু বড় কাজের ফাঁকে ওকে একটু দিয়ে এসেছিলাম, দুজনে মিলে একটু ভাগ করে খেয়েছিলাম। দেখো, এই যে সিদ্ধ করার সময় মা আবার 800-তে দিল। তো এইভাবে মোটামুটি রান্নাটা সেদ্ধ হচ্ছিল, আর একটু একটু করে মা তুলে তুলে দেখছিল। দেখো, আবার এরকমভাবে তেল ছেড়ে এসছে। তো তোমরা একটা জিনিস দেখলে তো, যে তেল কিন্তু আমরা খুবই কম দিয়েছি, কিন্তু যেটা করেছি সেটা হচ্ছে খুব ধীরে ধীরে সময় নিয়ে রান্নাটা করেছি। তো টোটাল মাংসটা রান্না করতে আমাদের 1.5 ঘন্টা লেগেছে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিট লেগেছে। তার পুরো কারণটাই একটাই, সেটা হচ্ছে যে যাতে ওয়েল কুকড হয়, এবং হাড়টাও যাতে চিবিয়ে খাওয়া যায়। এইরকম কুক না করলে মাটন খেয়ে মজা আসে না। তো চলো, রান্না যখন প্রায় শেষের দিকে, তখন এই গরম মশলাটা কিন্তু খুব স্পেশাল, বিকজ
আমার মায়ের নিজের হাতে বানানো গরম মশলা। আর গরম মশলার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমরা আন্দামান বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম আগে। হ্যাঁ, ইয়েস, আমরা ওখান থেকে দারচিনি, আমরা ওখান থেকে এলাচ, আমরা ওখান থেকে লবঙ্গ, আমরা ওখান থেকে মানে আন্দামান থেকে, যেহেতু আন্দামান এগুলো খুব সস্তায় পাওয়া যায়, এবং তার সাথে গোলমরিচ কিনে এনেছিলাম গোটা। তো সেইটা মা সবসময় ইউজ করে, গোলমরিচ আলাদা গুঁড়ো বানিয়ে রাখে। আর এই গরম মশলাটাও কিন্তু তার সাথে একটু শুকনো লঙ্কা মিশিয়ে, জায়ফল জয়িত্রী মিশিয়ে মাই গোটা ভাজা গরম মশলাটা বানিয়ে রাখে, যেটার টেস্ট কিন্তু বাজারে পাওয়া গরম মশলার 4 গুণ ভালো, এটা আমি বলতে পারি। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, বাইরের গরম মশলার সাথে দামেও কম পড়বে এবং তোমার খেতেও ভালো লাগবে। তো চলো, দেখতে পাচ্ছ অলরেডি গ্রেভি হয়ে এসেছে এবং রান্না প্রায় রেডি। তো গরম মশলা ছড়িয়ে আর একটু দেখো মাটনটা সেদ্ধটাও আমি দেখছিলাম হাত দিয়ে, দেখে তো খুব গরম, হাতে গরম ছ্যাঁকা লাগছিল, কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছিলো। তো যখন আমি বুঝলাম সেদ্ধটা হয়ে গেছে এবং গরম মশলা দিয়ে দিয়েছি, তখন জাস্ট গ্রেভিটা মরানোর জন্য একটুখানি আমি বাড়িয়েছিলাম, 1300 করেছিলাম প্রবাবলি, 1300 করে আমি চাপা দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু টেনে যায়। কারণ কি খুব বেশি গ্রেভি রাখবো না, আবার একটু গ্রেভি থাকবে, কারণ এরপর বেরেস্তাটা যখনই ছড়াবো ভাজা পেঁয়াজটা, তখন একটু হলেও গ্রেভিটা কিন্তু অ্যাবজর্ব হবে। সেই জন্য আমি এইখানে গরম মশলাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে ওপর নিচ নেড়ে ছেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম একটু বাড়িয়ে, যাতে গ্রেভিটা মরে আসে। এই যে এবার এরপরেই হচ্ছে বেরেস্তাটা দেওয়ার পালা, কিন্তু বেরেস্তাটা আমি এর মধ্যে দেবো না, বিকজ আমি কড়াইতে মাংসটা রাখবো না। তাই আমি তার জন্য কড়াইতে রান্নাটা হয়ে যাওয়ার পর সেটাকে আমি অবভিয়াসলি একটা মাইক্রোওয়েভ বাটির মধ্যে ঢেলে নিয়েছি, কাঁচের বাটিতে, এবং তার উপর আমি পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি এবং মাটনটা রেডি। এরপর আমি ওই কড়াইটা ধুয়ে নিয়ে, এই যে দেখো অলরেডি মাটন রেডি হয়ে গেছে আমার, অলরেডি মাইক্রোওয়েভ পাত্রের মধ্যে চলে এসেছে। তবে এটাকে আমি সরিয়ে রেখে কড়াইটা চট করে মেজে ফেলেছিলাম, কারণ কি এরপর আমার এখনও 2টো রান্না বাকি আছে। একটা হচ্ছে আমার বাকি আছে চিংড়ি মাছের আইটেমটা, আর সেকেন্ড থিং কি বাকি আছে, আচ্ছা চলো দেখিয়ে ফেলি। এবার আবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এইবার আমি করব হচ্ছে চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা করার জন্য আমি বলেই দিই, চিংড়ি মাছটা আমি হলুদ, একটুখানি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা চাইলে টক দই দিতে পারো বা গোলমরিচ দিতে পারো, আমি কিছু দিইনি। আর আমি একটা কাজ সবসময় করি, যখন আমি মালাইকারি বা এই ধরনের গলদা চিংড়ির রান্না করি, তখন আমি কি করি, টুথপিক গুঁজে রান্না করি। তার ফলে আমার খেতে খুব ভালো লাগে এবং দেখতে খুব ভালো লাগে, কারণ কি এগুলো পুরো সোজা সোজা বড় বড় থাকে। না হলেই তোমরা জানো চিংড়ি মাছ কড়াইতে পড়লেই কুঁকড়ে ছোট হয়ে যায়, তো ছোট ছোট খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি অলওয়েজ এরকম করে থাকি। তোমরা তোমাদের মতামত জানাতে পারো আর আমার মতো ট্রাই করে দেখতে পারো। তো চলো, মোটামুটি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি আমি 7 পিস মতো চিংড়ি মাছের করেছিলাম, বিকজ আমরা সবাই খুব কম খাই, যেখানে মাটন থাকবে, ফ্রাই থাকবে, তাই আর ঝামেলা বেশি বাড়াতে চাইনি, কারণ কি সবাই কম খায়, সবাই হেলথ কনসাস, আর বাসি খাওয়ার কারোরই ভালো লাগে না খেতে, টাটকা টাটকা খাওয়াই ভালো। তো সেই জন্য মোটামুটি আমি 7 পিস মাছেরই করেছিলাম। আর মাছের সাইজগুলো দেখছো। আরেকটা কথা বলি, এই পুরো বাজার হাটের কৃতিত্ব কিন্তু আমার ভাইয়ের। এই যে মাছগুলো দেখলে, মাছগুলো কিন্তু বেড়াচাপা থেকে আনা। আগে হ্যাঁ, বেড়াচাপা থেকে আনা এই কারণে, কারণ আমার ভাই এমার, তোমরা তো জানো সানফার্মায় কাজ করে, তো যখনই যায় বেড়াচাপার দিকে ভিজিটে, ও কিন্তু চিংড়ি মাছ পেলে বা ভেটকি মাছ ভালো পেলে, ওইখানে এই ধরনের 2টো মাছ পাওয়া যায়, আর একটা পাওয়া যায় হচ্ছে খুব ভালো কাঁকড়া, তো নিয়ে আসে। তো চলো, আমরা একটা মশলা বানিয়ে রেখেছিলাম ক্রিমি সিম বানানোর জন্য, সেটা আমি বলে দিই। অল্প কাজু, অল্প কিশমিশ, অল্প 2 চামচ মতো পোস্ত, তার সাথে একটু ধনেপাতা, একটু 4-6টা মতো কাঁচা লঙ্কা, 6টাই দিয়েছিলাম 7 পিস মাছের জন্য, 6টা কাঁচা লঙ্কা, তার সাথে একটু নুন, কোনো হলুদ দিইনি, আর একটু টক দই। এইটা পুরোটা আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডে মিক্স করে রেখেছিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটা আমার মায়ের টিপস, চিংড়ি মাছ কিন্তু খুব ব্রাউন করে ভাজি না, খুব কড়া ভাজি না, কারণ তাহলে কিন্তু খুব স্টিফ হয়ে যায়। তো জাস্ট আমি যেহেতু অলরেডি হলুদ নুন মাখানো ছিল, আমি সেই জন্য জাস্ট হালকা ব্রাউন করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারবে, বেশ কিছুটা সাদা সাদা ভাবও দেখতে পাবে। হালকা ব্রাউন করে সব মাছগুলো ভেজে নিয়েছি আমি। তো
তো মোটামুটি আমার 7 পিস মাছের 4 পিস ভাজা হয়ে গেছিলো, তো বাকি 3 পিস বাকি। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি মাছটা যেহেতু ক্রিমি স্ট্রিম বানিয়েছি, তো সেই জন্য কিন্তু আমি হুইপড ক্রিম ইউজ করেছি। মানে আমি যে কেকে যে হুইপড ক্রিম ইউজ করি সেই হুইপড ক্রিম আমি কিছুটা দিয়েছি। তবে হ্যাঁ, একটা সতর্কীকরণ আগেই বলি, যারা মিষ্টি খেতে পছন্দ করো না, যারা মিষ্টি মিষ্টি খাবারে পছন্দ করো না, তারা কিন্তু হুইপড ক্রিমটা অ্যাভয়েড করবে। আর আমি দুধে রান্না করেছি, একটু দুধ দিয়েছি রান্নাতে। তো যারা পছন্দ করো না বা দুধে অ্যালার্জি আছে বা দুধ দিলে গা গোলায়, তারা দুধ হুইপড ক্রিম দুটোই অ্যাভয়েড করতে পারো। বাকি যেটা দিয়ে আমরা অলরেডি একটা মিক্সচার বানিয়ে রেখেছি, সেটা দিয়ে যদি তোমরা রান্না করো তাহলেও এক টেস্ট পাবে। তবে হ্যাঁ, যেহেতু ক্রিমি, তো একটু ক্রিম দিলে তো খেতে ভালো হবেই। তো চলো, যেটুকু পেঁয়াজ বাটা আদা বাটা রাখা ছিল, যেটা আমি পেঁয়াজ আর আদা একসাথে বেটে রেখেছিলাম মাংসের জন্য, বলেছিলাম আমি চিংড়ি মাছে দেবো, তো কড়াইতে যেই তেলটা গরম হয়েছে, মাছ ভাজার তেলটা, তো সেই তেলটার মধ্যেই আমরা দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। দেখো পেঁয়াজ বাটা কিন্তু খুব সামান্য, অনেকটা পেঁয়াজ বাটা নয়, পরিমাণ মতো 7 পিস মাছের মতো দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু একটা জিনিস মনে রাখবে, খুব কড়া ভাজবে না, যেহেতু এই ক্রিমি শ্রিম্পটা, এই আইটেমটা একটু সাদা সাদা হবে, সেই জন্য কিন্তু। আর নারকোল কিন্তু একেবারেই দিইনি, কারণ কি এটা মালাইকারি নয়। তো তোমরা চাইলে নারকোল দিতে পারো ইফ ইউ ওয়ান্ট, বাট আমরা নারকোল বাটা দিইনি বা নারকোলের দুধ কিছুই দিইনি। তো তোমরা কিন্তু পেঁয়াজটাকে খুব ব্রাউন করে ভাজবে না, জাস্ট হালকা হালকা করে ভাজবে। গোল্ডেন গোল্ডেন কালার যেই আসবে, তারপরে কিন্তু ওই যে মিক্সচারটা আমরা মিশিয়ে রেখেছিলাম, মানে সরি রেডি করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই মিক্সচারটা কিন্তু দিয়ে দেবে। আচ্ছা দেখো, আমার মোটামুটি গোল্ডেন হয়েই এসেছে। আমি কিন্তু আর তেল দিইনি, ওই অল্প তেলের মধ্যেই আমার গোল্ডেন ব্রাউন যখন হয়ে এসেছে, এর মধ্যে কিন্তু আমি এবার দিয়ে দেবো আমার মিক্সচারটা। তো মিক্সচারটা আমি আগেই বলেছি, টক দই, ধনেপাতা, নুন, একটুখানি কাজু, অল্প কিশমিশ, তার সাথে দিয়ে দিয়েছিলাম 2 চামচ পোস্ত। তো আরেকটা জিনিস, তোমরা যদি চাও 4 মগজ বাটা দিতে পারো, তো আমি এখানে ইউজ করিনি, বিকজ আমার 4 মগজটা আমি খুঁজে পাইনি। 4 মগজ দিলেও কিন্তু টেস্ট ভালো হয়। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, তার আগে কিন্তু আমি আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিয়েছিলাম। আদা রসুনের পেস্ট আমার কেনা ছিল জেফের, তো ওই আদা রসুনের পেস্টটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু যেই গোল্ডেন হয়ে গেল, আর আমি লাল হওয়ার অপেক্ষায় থাকিনি, বিকজ আমি লাল করব না, আমি সাদা সাদা রান্না করব। তো একটু গোল্ডেন হওয়ার পরেই আমি মিশ্রণটা ঢেলে দিয়েছিলাম। তো যেহেতু বললাম যে এটা আমার আর মায়ের ইনভেনশন, তো সেই জন্য এই রান্নাটা কিন্তু মা না, এই রান্নাটা আমি করেছিলাম। আর মা আমাকে জাস্ট আমার মতামতের সাথে ওপিনিয়ন যোগ করেছিল যে হ্যাঁ একটু দুধ দে, হ্যাঁ এটা কর, হ্যাঁ ওটা কর, জাস্ট লাইক দ্যাট। তো এটা মোটামুটি আমাদের দুজনের মস্তিষ্ক প্রসূত একটা আইটেম। তো তোমরা, তো আমি তো তোমাদের খাওয়াতে পারছি না, জাস্ট দেখাতে পারছি। তোমরা নিজেরা অবশ্যই বাড়িতে রান্নাটা করো। ক্রিমি শ্রিম্পটা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের রেসিপি। আর দেখো খুব সুন্দর একটা টেক্সচার এসেছিলো, আর গন্ধটা তো লাজবাব। তোমরা রান্না করে কিন্তু অবশ্যই জানিও যে এই ক্রিমি শ্রিম্পটা কেমন লাগলো, আমরা খুব অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, যদি আমাদের থেকে অর্ডার করতে চাও, আমার মায়ের হাতের রান্না খেতে চাও, তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের কন্ট্যাক্ট করে নেবো, আমাকে কমেন্টসে বা ইনবক্সে জানাতে পারো। তো চলো দেখো, এটা খুব সুন্দর করে আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবে, বিকজ আর কোনো তেল জল আমরা এই মুহূর্তে দেবো না। ওই যে মোটামুটি পেঁয়াজ বাটাটা যে মিক্স করে নিয়েছিলাম, হালকা ব্রাউন করে নিয়েছিলাম, তার সাথে কিন্তু পুরো জিনিসটা ভালো করে মেশাতে হবে। আর একটা জিনিস হচ্ছে, এটা কিন্তু জল দিয়ে হালকা ফুটিয়ে তার মধ্যে মাছ দেবে, বিকজ মাছটা হালকা ফ্রাই করাই আছে, আর চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, তাহলে শক্ত হয়ে যায়। আর হালকা জল দিয়ে গ্রেভিটা আগে ফুটিয়ে তারপর মাছ দিতে বলছি এই কারণে, কারণ যেহেতু ওর মধ্যে পোস্ত আছে, আদা রসুন পেস্ট আছে, তাই এটা কিন্তু যদি একটু দুধ বা জল দিয়ে যদি আগে একটু হালকা ফুটিয়ে না নাও, তাহলে কিন্তু মাছে একটা হালসানি গন্ধ ছাড়বে, মানে মাছে একটা গন্ধ ছাড়বে মশলার। তো মশলার গন্ধটা যদি টেস্টের বদলে নাকে লাগে, মানে জিভের বদলে নাকে লাগে, সেটা কিন্তু খেতে ভাল লাগে না। তো দেখো, আমরা ওই জন্য কম আছে এটাকে যতটা পারছিলাম মিশিয়ে নিচ্ছিলাম। দেন এর মধ্যে একটুখানি দুধ আর জল অল্প অল্প করে দিয়েছি, দিয়ে আগে একটুখানি হালকা ফুটতে দিয়েছিলাম। হালকা যে মুহূর্তে ফুটে উঠেছে,
তার মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। দেখো আমি অলরেডি জল দিয়ে দিলাম, জল আর দুধ মিশিয়ে দিয়েছি আমি, যেহেতু আমি খুব বেশি এটাকে রিচ করতে চাইনি। যদি তোমরা খুব রিচ করতে চাও তাহলে একদমই জল দেবে না, দুধটাই দেবো। দেখো যখন এটা হালকা ফুটে এসছে, তার মধ্যে ভাজা হালকা ব্রাউন করে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। কারণ কি এর মধ্যে খুব বেশি জল দেবো না, এটা খুব ড্রাই করবো, যেহেতু আমাদের পোলাওয়ের সাথে অলরেডি মাটন আছে। আর মাটনের গ্রেভি যেখানে থাকে সেখানে লোক মাছের গ্রেভি খুব বেশি খাবেও না, আর ভালোও লাগে না। আর একটা কথা বলে রাখি, এটা আমরা পোলাওয়ের সাথে করেছি বটে, যেহেতু অলরেডি। আচ্ছা, নুন এবার দিয়ে দেবে তোমরা স্বাদ মতো। আমরা 1 চামচ নুন দিয়েছিলাম। যেটা বলি যে মাটনটা যেহেতু আমরা লাল করেছি, মানে ওটা কোরমা কষা, তো সেই জন্য আমরা চিংড়ি মাছটা কিন্তু সাদার মধ্যে রাখার চেষ্টা করেছি। তবে এই আইটেমটা কিন্তু তোমরা যদি সাদা ভাতে খাও, বা তোমরা যদি লাচ্ছা পরোটা বা নর্মাল পরোটা বা রুমালি রুটি দিয়ে খাও বা তন্দুরি রুটি দিয়ে খাও, অনেক বেশি ভালো লাগবে। আর ওই যে সতর্কীকরণ, যদি তোমরা মিষ্টি পছন্দ না করো তাহলে দুধ অ্যাভয়েড করো। আর তার সাথে কিন্তু আমি লাস্টে যেটা টাচ দেবো সেটা হচ্ছে হুইপড ক্রিম, হুইপ করে রাখা, সেটা আমি দিয়েছিলাম। তো সেটাও তোমরা অ্যাভয়েড করতে পারো। বাট আমরা ঘটি, আমরা মিষ্টি মিষ্টি পছন্দ করি। আমার বর যদিও বাঙাল, কিন্তু ও মিষ্টি মিষ্টি পছন্দ করে, তো সেই জন্য কিন্তু আমরা এটাকে মিষ্টি মিষ্টি করেছি। হ্যাঁ, আর লাস্টে কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম ঘি। ঘিটা এমন একটা জিনিস, সেটা অপশনাল, তুমি নাও দিতে পারো, কিন্তু পোস্তর সাথে ঘি একটা, যেমন গরম মশলার সাথে ঘি দিলে একটা আলাদাই টেস্ট আসে। আর হ্যাঁ, এই রান্নাটাতে আমি গরম মশলা দিইনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। তো যেটা বলছিলাম, পোস্ত যে রান্নায় থাকবে সে রান্নায় একটু ঘি দিলে তার স্বাদটাই বদলে যায়, বা গরম মশলা যে রান্নায় থাকে তার সাথে একটু ঘি দিলে স্বাদটাই বদলে যায়। ঠিক তেমনই সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমরা এই রান্নাতে ঘি দিয়েছি। তো তোমরা যদি পছন্দ না করো, তোমরা ঘিটা বাদ দিতে পারো। তো দেখো চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা জল বেরিয়ে এসছে, এবং এই জলটা কিন্তু বেশ ভালো টানাতে হবে, যেহেতু আমরা গ্রেভি কম রাখবো। তোমরা চাইলে গ্রেভিটা রাখতে পারো। তো দেখো এই হুইপড ক্রিমটা হুইপ করে রেখেছিলাম আমি, তো সেটা মোটামুটি দিয়ে দিলাম। আমি পুরো 1 টেবিল স্পুন ভর্তি দিয়েছি। যেটা বললাম, তোমরা যদি ক্রিম অ্যাভয়েড করতে চাও বা তোমাদের কাছে বাড়িতে না থাকে, তোমরা এটাকে আরামসে স্কিপ করে যেতে পারো। সেক্ষেত্রে তোমরা আমুলের যে ক্রিমটা পাওয়া যায় বাজারে, সেই আমুলের ক্রিমটাও কিন্তু ইউজ করতে পারো। তো চলো, রান্না মোটামুটি রেডি। এইটা কিন্তু হুইপ ক্রিমটাকে খুব ভালো করে মেশাতে হবে, কারণ হুইপ ক্রিমটা হুইপড হওয়ার পর কিন্তু পাতলা থাকে না, সেটা একদম টাইট হয়ে যায়। কারণ বুঝতেই পারো সেটা কেকের ডেকোরেশনের কাজে লাগে, তো সেটা কিন্তু রান্নায় যখন ইউজ করছি সেটা ভালো করে মিক্স করতে হবে, যাতে লাম্প কোনোভাবেই না করা যায়। তো আমরা আরেকটু নুন দিয়েছিলাম, যেহেতু ক্রিমটা অবশ্যই খুব মিষ্টি, সেটা যাতে স্বাদটা সুন্দর লাগে। আমরা কিন্তু 1 চামচ নুনের পরে আর 1/2 চামচ নুন দিয়েছিলাম এতে। আর এমনি রান্নাটাতে কোনো চিনি ইউজ করিনি, বিকজ আমাদের কালারটা লাল আনার দরকার ছিল না, আমরা সাদাই রান্না করব ঠিক করেছিলাম। তো চলো, মোটামুটি লাম্প ফর্ম যাতে না করে আমি সমানে কন্টিনিউয়াসলি স্টার করে গেছি। সেটা যারা তোমরা ক্রিমি চিংড়ি আমার মতো করে বানাবে, তারা অবশ্যই অলওয়েজ এরকম স্টার করতে থাকবে হুইপ ক্রিমটা মেশানোর পর। আচ্ছা, হুইপ ক্রিমটা কিন্তু আমি হুইপ করে নিয়েছিলাম, সেটা তোমরা ব্লেন্ডারে করতে পারো, সেটা তোমরা হাতে করতে পারো, সেটা বিট করে, সেটা তোমাদের ইচ্ছা। তো মোটামুটি দেখো আমার কালারটা দেখতে পাচ্ছ যে হালকা কিন্তু হোয়াইটিশ হয়ে গেছে, বিকজ ক্রিম পড়ে গেছে। আর আমি ভালো করে ব্রাউন করে কিছুই ভাজিনি, পেঁয়াজও ব্রাউন ভাজিনি আর চিংড়িও ব্রাউন ভাজিনি, আর একটুও হলুদ দিইনি। তো চলো, রান্না অলমোস্ট রেডি। এবার আমি চাপা দিয়ে গ্রেভিটাকে টানিয়ে নিয়েছিলাম, ব্যাস তারপরেই রান্না সার্ভ করার পালা। তো আমার বর তো খুব খুশি হয়ে খেলো। কী ছিল আমাদের রান্নায়? বাসন্তী পোলাও, তার সাথে ভেটকি মাছের ফ্রাই, তার সাথে মটন কোরমা, আর তার সাথে চিংড়ি মাছের ক্রিমি আইটেমটা, তার সাথে ভাই এনেছিল দই, আর হ্যাঁ, মা আগে থেকে বানিয়ে রেখেছিল আমের চাটনি। তো এই সুন্দর সেটটা যদি নিতে চাও, আমার মাটিকে কন্ট্যাক্ট করতে পারো, ওরা এরকম মাটির বাসন সেল করে। কেমন লাগলো জানি আমার ভিডিওটা। টাটা।